আমরা যে হোটেলটাতে গতকাল ছিলাম সেখানে বেশ ভালোই ঘুম হয়েছে। তো সকালবেলা সিদ্ধান্ত নিলাম একটু দরবার স্কোয়ার থেকে হেঁটে আসা যাক। এই হোটেলের নিচেও একটা ছোট করে একটা মন্দির আছে। হোটেলের চারপাশটা বেশ সুন্দর, সবুজ এবং সাজানো গোছানো খুব সুন্দর। নেপালিদের আমার খুব ট্যুরিজম ফ্রেন্ডলি একটা জাতি মনে হয়েছে। এখানে ট্যুরিজমের জন্য সকল সুযোগ সুবিধা খুব মানে সুন্দর করে ওরা মেনটেন করে। থামেলের এই রাস্তাঘাটগুলো বেশ মানে সুন্দর, ছোট ছোট রাস্তা, কিন্তু এই রাস্তাঘাটগুলোতে অনেক ধরনের গিফট শপ রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়, এবং এই থামেল তাই পর্যটন আকর্ষণের একটা অন্যতম একটা জায়গা। রাস্তাগুলোতেও কিছু দূর গেলেই একটা করে মন্দির দেখা যায়। সবাই সকালে আসছে, পূজা দিচ্ছে। সকালের একটা হালকা শীতের মধ্যে সকালের একটা সুন্দর একটা পরিবেশ। আজ সারাদিনে আমাদের 3টা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। একটা হচ্ছে গিয়ে দরবার স্কোয়ার, 2 নম্বর হচ্ছে যে স্বয়ংভূনাথ টেম্পল, আর হচ্ছে পশুপতিনাথ টেম্পল। সকালে তাই দরবার স্কোয়ার শেষ করব, দুপুরে স্বয়ংভূনাথ এবং রাতে পশুপতিনাথ মন্দিরে যাব। নেপালে মোট 3টা দরবার স্কোয়ার ছিল রাজাদের। একটা হচ্ছে গিয়ে কাঠমান্ডুতে, আরেকটা ভক্তপুরে এবং আরেকটা হচ্ছে গিয়ে ললিতপুরে। এই হচ্ছে সেই দরবার স্কোয়ারের চারপাশে ঢোকার প্রথম রাস্তাটা। এখনও যেহেতু খুব একটা মানে বেলা হয়নি, তাই আমরা আগে দরবার স্কোয়ারের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য এসেছি, পাশাপাশি দুজনে মিলে একটু হাঁটতেও এসেছি। যখন দরবার স্কোয়ার খুলবে তখন আবার দরবার স্কোয়ারে আমরা ঘুরব। তবে দরবার স্কোয়ারের চারপাশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো, দেখলে ভালো লাগবে। হাজার বছরের পুরনো এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার একটা অন্যরকম আমেজ আছে। সকালটা বেশ ভালো কাটলো। দরবার স্কোয়ার এখনও খোলেনি, খুললে তখন আবার দরবার স্কোয়ারে যাব। দরবার স্কোয়ার সম্বন্ধে আরেকটা ছোট ব্লগে আমি বলবো বলে আশা করছি। দুপুরে রওনা দিলাম স্বয়ংভূনাথ টেম্পলে যাওয়ার জন্য। স্বয়ংভূ মানে হচ্ছে যে নিজেই নিজেকে সৃষ্টি করেছে। স্বয়ংভূনাথ টেম্পলটা একেবারে শহরের মানে থামেলের কাছে। মাংকি মাথার উপরে বসলে তুমি চুপ করো। স্বয়ংভূনাথ চলে এসেছে। চারশো থেকে 500 শতাব্দীর সময়কালে এই মন্দিরটি নির্মাণ হয়েছে, যদিও এরপরে 1921 সালে 2010 সালে রিনোভেশন হয়েছিল এই মন্দিরটি। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি একটি অত্যন্ত পবিত্র জায়গা। প্রতি বছর অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বীর পাশাপাশি অসংখ্য পর্যটক এখানে এসে থাকেন। আমরাও সেই দলে আজ এখানে ঘুরতে এসেছি। বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে যেই মেইন মন্দিরটা সেখানে উঠতে হয়। চমৎকার একটা দৃশ্য, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। এখানে নানা রকম ট্রেডিশনাল নেপালি জিনিসের পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানিরা, যেগুলো দেখতে বেশ সুন্দর এবং মাঝে মাঝে বেশ অল্প দামেই পাওয়া যায়। নেপালি পেইন্টিংগুলো অসাধারণ এবং
এগুলো চলে আসছে যুগের পর যুগ ধরে। অসাধারণ এই সুন্দর এই পেন্টিংগুলোতে ফুটে ওঠে বুদ্ধ এবং হিন্দু মিথোলজি। আমরাও একটা পেন্টিং কিনলাম। Will it not be destroyed or any? No problem, sir. Okay. I can give you a demo also. Okay. Which state, sir, you are from? You understand Nepali language? Straight your pass. Straight. That's so big. হ্যাঁ ভাইব্রেশন হচ্ছে। कैसा लगा मतलब? चलो चलो। অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলী। প্রত্যেকটা স্থাপত্যের প্রত্যেকটা পরতে পরতে মনে হচ্ছে কি সুন্দর সব আঁকিবুকি। চমৎকার চমৎকার দেখতে জায়গাটা। ধারণা করা হয় এই ভ্যালিটা পুরোটা জুড়ে ছিল অসংখ্য পদ্ম ফুল এবং একটা দিঘি, এবং এই পুরো জায়গাটা নিজে নিজেই সৃষ্টি হয়েছে, তাই এর নাম স্বয়ংভূ, মানে নিজেই নিজের সৃষ্টি করেছে। এগুলো হচ্ছে প্রেয়ার হুইল। তিব্বতের বুদ্ধদের সংস্কৃতি অনুযায়ী এখানে সুন্দর বুদ্ধ মন্ত্রগুলো লেখা থাকে। বিকেলে আমরা এলাম পশুপতিনাথ মন্দিরে। পশুপতিনাথ মন্দির নেপালের সবচেয়ে প্রাচীনতম মন্দির। ধারণা করা হয় বৈদিক যুগেরও আগে এই মন্দিরের প্রতিষ্ঠা। এটি আসলে একটি শিব মন্দির। ভিতরের যে বড় মন্দিরটি, এটি বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত ভক্তবৃন্দের জন্য খোলা থাকে, বা পূজা অর্চনার জন্য মন্দিরটি 5টা থেকে 12টা সকালে এবং সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত বিকেলে খোলা থাকে। আমরা বিকেলবেলা এসেছি কারণ সন্ধ্যার দিকে হাজার হাজার মানুষ একসঙ্গে একত্রিত হয়ে এখানকার আরতি শুনে।